ভূতপুরীর আড্ডার প্রথম এপিসোডে আমি আবেশ সিংহ রায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভূতপুরীর আড্ডা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনাদের জানা বা আপনাদের সাথে ঘটে যাওয়া যে কোনো ধরনের ভৌতিক বা অলৌকিক ঘটনা আমাদের সবার সাথে শেয়ার করে নিতে পারবেন। ভূতের গল্প শুনিয়ে আপনাদেরকে ভয় পাওয়ানোটাই হলো আমার মূল উদ্দেশ্য। একবার মনে করে দেখুন তো, ছোটবেলায় সন্ধ্যাবেলা পড়তে পড়তে যখন ফুস করে কারেন্ট চলে যেত, তখন বই খাতা ফেলে রেখে দৌড়ে ঠাকুমার ঘরে ঢুকে ভূতের গল্প শোনার আবদার চলে দিতাম। 2-3 ঘন্টা কেটে যাওয়ার পর হঠাৎ যখন কারেন্টটা ফিরে আসতো, তখন মনে হতো এতক্ষণ ধরে হয়তো আমরা অন্য জগতে বিচরণ করছিলাম। পুরনো দিনের সেই সব ফেলে আসা অনুভূতিগুলোকে আপনাদের পুনরায় অনুভব করানোর জন্যই আমার এই ছোট্ট প্রচেষ্টা। আমার এই উপস্থাপনা যদি আপনাদের পছন্দ না হয়, তাহলে নিঃসন্দেহে ডিসলাইক বাটনটি ক্লিক করে দেবেন। আর আমার যে যে জায়গায় খামতি রয়েছে বলে আপনাদের মনে হয়, দয়া করে কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব সেই সমস্ত খামতিগুলোকে সংশোধন করার। আমার সাথে যোগাযোগ করে ঘটনা পাঠাতে চাইলে আমাকে মেল করতে পারেন, বা ফেসবুক, ইনস্টাগ্রামের মাধ্যমেও আমার সাথে যোগাযোগ করে কল রেকর্ডিংয়ের মাধ্যমে আপনার সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাটি ভূতপুরীর আড্ডার সমস্ত মেম্বারদের সাথে শেয়ার করে নিতে পারবেন। আর কথা না বাড়িয়ে শুরু করছি ভূতপুরীর আড্ডার প্রথম এপিসোড। আজকের প্রথম ঘটনাটি আমি প্রথমবার শুনেছিলাম 2007-এ। তখন আমি স্কুলে পড়ি। এক প্রবল বৃষ্টির দিনে আমরা ক্লাসে মাত্র 4-5 জন ছেলেই উপস্থিত ছিলাম। টিফিনবেলা আমরা সবাই মিলে গোল হয়ে বসে অরিত্র বসাকের থেকে গল্পটা শুনেছিলাম। এত বছর পরে গল্পটা অনেকটাই আবজা হয়ে গেছিল, তাই কয়েকদিন আগে অরিত্র বাড়িতে গিয়ে কাকিমার কাছ থেকে গল্পটা শুনে আরেকবার ভালো করে ঝালিয়ে নিয়েছি। ভেবে নিন আমার গলায় অরিত্রই আজকে আপনাদেরকে ঘটনাটা বলে শোনাচ্ছে। শ্যামবাজার, এই নামটা শুনলেই আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে বলুন তো? উত্তর কলকাতার প্রাণকেন্দ্র, অবিরাম আলোতে ঝলমল আর লোক সমুদ্রে পরিপূর্ণ একটা জায়গা। হ্যাঁ, এই শ্যামবাজারেরই এক বস্তিতে আজ থেকে প্রায় 70 বছর আগে ঘটেছিল এই ঘটনাটি। বৈদ্যুতিক সুবিধা না থাকায় সেই সময়ে মানুষের মূলত ভরসা ছিল মোমবাতি আর হ্যারিকেন, আর তাই সূর্যাস্তের পরেই এক আলো আঁধারি খেলা করতো পুরো শহর জুড়ে। ঘটনাটি ঘটেছিল আমার দিদা ও তার মা বাবার সাথে। এখানে বলা দরকার যে আমার দিদার বাবা কাজ করতেন খিদিরপুর ডকে। এখনকার কথা বলতে পারবো না, কিন্তু তখন আমার দাদুকেও ওটা বলতে শুনেছি যে কলকাতার সব থেকে ভালো মাছ আর মাংস পাওয়া যায় কিন্তু খিদিরপুরেই। তাই বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলেই যথারীতি খিদিরপুর থেকেই উনি মাছ মাংস কিনতেন। এবার ঘটনার দিনে চলে আসি। দিদা তখন সদ্য বিবাহিত 17-18 বছরের এক তরুণী। বিয়ের পর এটাই তার প্রথম জামাই ষষ্ঠী। কোনো এক কারণে আমার দিদা 2 দিন আগেই চলে এসেছেন তার বাপের বাড়িতে। জামাই ষষ্ঠীর আগের দিন অফিস যাওয়ার আগে আমার দিদার মা একটা বড় ফর্দ ধরিয়ে দিলেন দিদার বাবার হাতে। তিনিও মুখে একখান পান পুড়ে ফর্দটাকে বুক পকেটে ঢুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন অফিসের উদ্দেশ্যে। তারপর অফিস শেষে বাজারে গিয়ে ভালো মতো দরদাম করে 1 কিলো কাতলা, বেছে বেছে বড় বড় 2 ইলিশ, কিলো 2 মাংস আর 1 ব্যাগ ভর্তি সবজি বাজার করে উনি ট্রামে উঠে পড়লেন। ওনারা যে বাড়িতে থাকতেন সেটা ছিল একটা বস্তির মধ্যে, একচালা টালির বাড়ি, আর মধ্যিখান দিয়ে একটা সরু উঠোন রয়েছে যাতায়াতের জন্যে। উঠোনের 2 দিকেই পরপর 3টে করে ঘর রয়েছে লাইন দিয়ে। এই এক একটা ঘরে কিন্তু এক একটা পরিবার বাস করত, মানে এখনো করে। উঠোনের এক প্রান্তে রয়েছে সদর দরজা, আর অপর প্রান্তে রয়েছে কলঘর, আর কলঘরের পাশ থেকে বাথরুমে যাওয়া সিঁড়ি উঠে গেছে। সদর দরজা দিয়ে ঢুকে ডান দিকের দ্বিতীয় এবং তৃতীয় ঘরটা ছিল দিদাদের। এবার যথারীতি দিদার বাবা বাড়িতে এসে দালানে ব্যাগগুলোকে রেখে হাঁক দেন, কই গো, বাজারগুলো দেখে নাও ঠিকঠাক আছে কিনা। এই বলে উনি গায়ের জামাটা খুলে দড়ি থেকে গামছা নিয়ে কলঘরের দিকে চলে যান। দিদা তখন সেলাই করছিলেন, আর দিদার মা তাকে দেখিয়ে দিচ্ছিলেন।
ওনার মা এবার ঘর থেকে দুটো ঝুড়ি নিয়ে এসে মাছ আর মাংসর ব্যাগগুলো আলাদা রেখে আর শুধু সবজিগুলো বেছে বেছে ঝুড়িতে ভরতে শুরু করেন। তারপর উনি ঘরের ভেতর ঝুড়িগুলোকে ঢুকিয়ে মাছ কাটতে হবে বলে উনি পাশের ঘরে, মানে ওনাদের যে দ্বিতীয় ঘরটা ছিল সেই ঘরে চলে যান বটি আনতে। কিছুক্ষণ পর উনি যখন বটি নিয়ে আসেন তখন দেখেন দালানে মাংসের প্যাকেটটা তো রয়েছে, কিন্তু মাছের প্যাকেটটা নেই। কি হলো? উনি এক্ষুনি তো মাছ আর মাংসের প্যাকেটটা এখানে রেখেই গেলেন, গেলটা কোথায়? বটি আনতে গিয়ে কি মাছের প্যাকেটটাও ওই ঘরতে নিয়ে চলে গেছিলেন আর ওখানেই রেখে দিয়ে চলে এসেছেন? আবার উনি ওনাদের দ্বিতীয় ঘরে গেলেন, না এখানেও তো নেই, গেলটা কোথায়? এবার এসে উনি দিদাকে জিজ্ঞেস করেন, কি রে খুকি, এখানে মাছের প্যাকেটটা ছিল দেখেছিস? এক্ষুনি তো রেখে শুধু গেলাম বটিটা আনতে, এইটুকুর মধ্যেই কোথায় চলে গেল? দিদা উত্তর দিলেন, না আমি তো ঘরের ভেতরেই রয়েছি, খেয়াল করিনি তো, তবে কোনো কুড়বেড়াল এসে নিয়ে জানি তো আবার। এই বলে দিদাও বেরিয়ে এসে মোমবাতি ধরিয়ে খুঁজতে শুরু করলেন। না, কোথাও নেই, মাছের তো কোনো অস্তিত্বই নেই। এবার দিদা আর দিদার মা সদর দরজার বাইরে এসে লোকেদের জিজ্ঞেস করতে শুরু করলেন। সদর দরজার বাইরে তখন অনেকজন মহিলাই গল্প করছিলেন। সব কিছু শুনে তারাও মোমবাতি নিয়ে আশেপাশে দেখতে শুরু করেন, কিন্তু ঘন্টা দেড়েক কেটে গেলেও সেই মাছের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। দিদার মা তো কান্না শুরু করে দেন। এত টাকা খরচা করে মাছ নিয়ে আসা হলো প্রথমবার জামাইয়ের পাতে দেওয়ার জন্যে, আর কোন কুলোটার সুযোগ বুঝে ছড়িয়ে দিয়েছে। সব শেষে দিদার বাবা বললেন, ছাড়ো, আর কি করবে, কাল সকালে না হয় একটা গোটা কাতলার মাথা নিয়ে আসবো, এইবার সেটা দিয়ে কাজ চালিয়ে নিও। আর কোনো উপায় না দেখে দিদার মা তাই মেনে নিতে বাধ্য হলেন। এবার পরের দিন সকালবেলা ঘটে এক অদ্ভুত ঘটনা। দিদার বাবা সেদিন ঘুম থেকে উঠে বাথরুমে যান। বাথরুমের ভেতর থেকেই উনি শুনছেন বাথরুমের চালে অনেক কাক এসে জড়ো হয়েছে। কাকেরা রীতিমতো মারামারি কাড়াকাড়ি করছে, আর টিনের চালে সে কি আওয়াজ! উনি বিরক্ত হয়ে বেরিয়ে এসে লাঠি দিয়ে কাকগুলোকে তাড়ানোর চেষ্টাও করেন, কিন্তু না, কাকগুলো তো যাচ্ছে না, উল্টে আরও কাক এসে জড়ো হচ্ছে। কাকগুলো এইরকম কাড়াকাড়ি করতে করতেই টিনের চাল থেকে কয়েকটা মাছের কাঁটা আর কালকের ওনার আনা মাছের প্যাকেটটা এসে পড়ে ওনার গায়ে। আমার আনা মাছের প্যাকেট বাথরুমের চালে? কাল রাতে ওনার মাছটা চুরি করে কি তাহলে বিড়ালটা এখানে এনেই খেয়েছে? এবার উনি পাশের বাড়ি থেকে একটা মই নিয়ে এসে ওপরে ওঠেন। ওপরে দেখে তো ওনার মাথায় হাত, এত মাছের কাঁটা, এত কাঁটা এখানে এলো কি করে? বিড়াল কি মাছের কাঁটা বেছে মাছ খায় নাকি একেবারে সুন্দর সুষ্ঠু পরিপাটিভাবে? কে জানে রে বাবা। কিন্তু এরপর তার আর বুঝতে বাকি রইল না যে কাল রাতে কি ঘটেছে। কাল রাতে মাছ নিয়ে আসার সময় মেছো ভূত ওনার পিছু নিয়েছিল, আর সুযোগ বুঝে মাছের প্যাকেটটা এখানে এনেই মৎস্য ভক্ষণ করেছে। এই ছিল আজকের প্রথম ঘটনা, এক মেছো ভূতের ঘটনা। এখনও কিন্তু একটু বয়স্ক মানুষরা, মানে আমাদের দাদু দিদারা, রাতের বেলা মাছ কিনতে বারণ করেন। সত্যি কি বিড়াল মাছের কাঁটা এইভাবে ছাড়িয়ে সুষ্ঠু পরিপাটি করে মানুষের মতো করে মাছ খেতে পারে? আমার তো মনে হয় না। আপনাদের কি মনে হয় দয়া করে আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। কেমন লাগলো আপনাদের প্রথম ঘটনাটি? এটা অতটা ভয়ের না হলেও ক্রিপি তো বটেই। ভাবুন তো, রাতের বেলা আপনি মাছ কিনে নিয়ে বাড়ি ফিরছেন আর রাস্তায় এক অশরীরী আপনার পেছন পেছন আসছে, আপনার বাড়ি অবধি সে চলে এলো, কিন্তু এবার যদি আর ফিরে না যায়? আমার সাথে যোগাযোগ করে ঘটনা পাঠাতে চাইলে আমাকে মেল করতে পারেন, বা ফেসবুক ইনস্টাগ্রামের মাধ্যমেও আপনারা আমার সাথে যোগাযোগ করে কল রেকর্ডিংয়ের মাধ্যমে আপনাদের ঘটনা আমাদের বোধপুরের আড্ডার সমস্ত মেম্বারদের সাথে শেয়ার করে নিতে পারেন।
আমার এই ঘটনা বা আমার উপস্থাপনার এই ছোট্ট প্রয়াস আপনাদের ভালো না লাগলে নিঃসন্দেহে ডিসলাইক বাটনটি ক্লিক করে দেবেন, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনটি করে দেবেন এবং কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর কথা না বাড়িয়ে আমি শুরু করছি আজকের দ্বিতীয় ঘটনা। এই ঘটনাটাও আমি শুনেছি আমার বন্ধু অরিত্রর থেকে। 70 বছর আগে শ্যামবাজারের এক বস্তিতে ঘটে যাওয়া ঘটনা তো শুনলেন। এবার বলবো 2024 সালে দাঁড়িয়ে ওই পাড়াটা কেমন আছে। যেহেতু অরিত্র ছোটোবেলাটা ওই পাড়াতেই কেটেছে, তাই সেদিন ও পুরো সন্ধে ধরে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে পাড়ার সমস্ত ভৌতিক জায়গাগুলো দেখিয়েছে। ভৌতিক জায়গা বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে খুব অন্ধকার একটা জায়গা, একদম নিরিবিলি, মানুষের আনাগোনা নেই, গাছপালা লতায় পাতায় জড়ানো ভঙ্গুর একটা জায়গা, তাই না? আপাত দৃষ্টিতে দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে এই রকম একটা জমজমাট পাড়ায় কোনো ভৌতিক কার্যকলাপও হতে পারে। এই পাড়াকেই কেন্দ্র করে সাজালাম আজকে দ্বিতীয় ঘটনাটি। আমার সাথে ফোন কলে ঘটনা শেয়ার করতে চাইলে আমাকে মেল করুন বা ফেসবুক ইনস্টাগ্রামের মাধ্যমেও আপনারা যোগাযোগ করতে পারেন। নিচে ডিসক্রিপশনে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। ঘটনাটি পছন্দ না হলে নিঃসন্দেহে ডিসলাইক বাটনটি ক্লিক করে দেবেন এবং পছন্দ হলে আমাকে জানাবার আবদার রইল। আচ্ছা, আর বাজে না বকে আজকে দ্বিতীয় ঘটনাটি শুরু করছি। রাস্তা থেকে মোটামুটি একটা 20 ফুট চওড়া গলি দিয়ে ঢুকতে হয় ওদের পাড়াতে। পাড়ার চারিদিকে বড় বড় বাড়ি, আর ঠিক মধ্যিখানে একটা মাঠ, আর মাঠের পাশে অনেকগুলো টালির ঘর। এইরকমই একটা ঘরে অরিত্র দিতেরা থাকতেন। এখন সেটা তালা মারা, কেউ থাকে না। মাঠের এক পাশে পিচ রাস্তা আর এক পাশে রয়েছে ওদের পাড়ার ক্লাব। ক্লাব মানে একটা একতলা বিল্ডিং, আর তার চারপাশে একটু খালি জায়গা, যেটাকে ওরা বাগান বলে। কিন্তু বাগান বলে সেই অর্থে কিছু নেই, একটা পাঁচিল ঘেরা চৌকো জায়গা। কোনো অনুষ্ঠানের জন্যে যখন এলাকার কেউ ক্লাবটা ভাড়া নেয়, তখন এই বাগানেই রান্না বান্না করা হয়। পাড়ার ক্লাবের পেছনে আবার টালির বাড়ি আর লোকজনে ভর্তি একটা এলাকা। জায়গা জায়গার লোক জড়ো হয়ে আড্ডা মারছে। মাঠ পেরোলেই রয়েছে আবার 3-4টে দোকান, আবার একটা লোক ভর্তি অন্য ক্লাব, আর সোজা রাস্তাটা চলে যাচ্ছে পাড়ার বাইরে অন্য এলাকার দিকে। সেদিন যখন অরিত্রর বাড়িতে গেছিলাম, সন্ধেবেলা ও সবার প্রথমে আমাকে এই ক্লাবটা দেখাতেই নিয়ে গেছিল। ক্লাবটা যেরকম বললাম, একতলা বিল্ডিং, আর তার দুই পাশ থেকে দুটো ছোট ছোট গলি ঢুকে যাচ্ছে। এই গলিগুলোই হলো মূল বস্তিতে ঢোকার রাস্তা। ক্লাবের ছাদটার শুধু সামনের দিকেই পাঁচিল দেওয়া, যেটা মাঠের দিকে। বাকি 3 দিকে কিন্তু কোনো পাঁচিল দেওয়া নেই। ক্লাবের ভেতর থেকে বাগানে যাওয়ার জন্য একটা দরজা আছে, আর মাঠ দিয়েও বাগানে যাওয়া যায়। ক্লাবের ছাদে ওঠা সিঁড়িটাও বাগানের ভেতর দিয়েই। এখন বাগানের মেঝেটা সিমেন্টের হলেও আগে ওটা মাটির ছিল। আর বাগানের ভেতর ছিল দুটো পায়খানা, মানে জোড়া পায়খানা। আর বাগানের অন্যদিকে দুটো পেয়ারা গাছ ছিল। একটা গাছ এখনও আছে, যেটা বাগানের পাঁচিল টপকে বস্তিতে ঢোকার গলিতে উপচে পড়েছে। আর একটা যে পেয়ারা গাছ ছিল, সেটা মাঠ দিয়ে বাগানে ঢোকার যে গেটটা আছে তার ডান পাশে ছিল। ছাদে যাওয়ার যে সিঁড়িটা, সেটার যে ঘোরার জায়গাটা আছে, মানে কিছুটা সিঁড়ি দিয়ে ওঠার পরে যে সমতল জায়গাটা থাকে যেখান দিয়ে আমরা টান নিই, সেই জায়গাটা আর পায়খানার ছাদগুলো একই লেভেলে ছিল। এই হচ্ছে পুরো ক্লাবের বর্ণনা। মোটামুটি বোঝা গেছে বলে আশা করি। তো আগে গরমকালের রাত্রিবেলা এই ক্লাবের ছাদে লোকেরা ঘুমোতে আসতো। ছাদটায় ভালো হাওয়া দেয় কিন্তু, তাই লোকেরা ছাদে উঠে ঘুমোতো। এবার রাতের বেলা যখন কেউ বাথরুমে যাওয়ার জন্যে সিঁড়ি দিয়ে নামতে যেত, তখনই ঘটতো এক অদ্ভুত ঘটনা। যারা ছাদে শুতো রাতের বেলা, তারা ওই বাগানে একজন কালো কম্বল গায়ে কাউকে ঘুরে বেড়াতে দেখত। ভাবো, পচা গরমকালে কম্বল গায়ে কেউ ঘুরে বেড়াচ্ছে। তারপর ঘুরতে ঘুরতে সেই অবয়বটা ওই পায়খানার ভেতরে ঢুকে যেত। ওটা কিন্তু আনইউজড অবস্থায় ছিল, ওটাকে ইউজ করতে কেউ কখনো কাউকে দেখেনি। বহু বছর ধরে ওটা ওই রকম পরিত্যক্তই পড়ে আছে, ভেতরে শুধু ঝোল আর মাটি ছাড়া অন্য কিছু নেই। তো অবয়বটাকে ওখানে ঢুকতে দেখে সেখানে গিয়ে যখন দেখা হতো, তখন যথারীতি কেউ থাকতো না, কিন্তু ওই জায়গাটায় অনেক ঠান্ডা অনুভব করা যেত।
অনেকটা ফ্রিজের সামনে দাঁড়ালে যেরকম মনে হয়, যেন খুব ঠান্ডা হাওয়া ওই পায়খানার ভেতর থেকে বেরোচ্ছে। আবার প্রত্যেক দিন রাত্রিবেলা ক্লাবের ভেতর থেকে ছাতু ভাজার শব্দ আসতো। ক্লাব কিন্তু বন্ধ, মাঠের দিক দিয়ে ক্লাবের ঢোকার মূল দরজাটাও বন্ধ, আর বাগান দিয়ে যে ঢোকার যে গেটটা আছে সেটাও বন্ধ। যেহেতু মাঠ দিয়ে বাগানে ঢোকার আলাদা একটা গেট আছে, আর ছাদে যাওয়ার সিঁড়িটাও বাগান দিয়ে, তাই রাত্রি 11 সাড়ে 11টার দিকে সবাই আড্ডা মেরে বেরোনোর পরে ক্লাবে ঢোকার সমস্ত দরজাতেই তালা মেরে দেওয়া হতো। শুধু বাগানের গেটটাই খোলা থাকতো ছাদে যাওয়ার জন্য। আর এই বন্ধ ক্লাবের ভেতর থেকেই আসতো বড় লোহার কড়াইতে খুন্তি দিয়ে ছাতু ভাজার শব্দ। এই ক্লাবে প্রত্যেক দিন দুপুরবেলা দুজন ম্যাডাম আসতেন, যারা বস্তির দুস্থ বাচ্চাদের পড়াশোনা করাতেন এবং তাদের ছাতু ভাজা খেতে দিতেন। এবার একটা জিনিস মন দিয়ে শোনো, যেহেতু ছাতু আর রান্না করার সরঞ্জামগুলো সরকারি সম্পত্তি, তাই ওইগুলো আলাদা একটা ছোট্ট রান্নাঘরে রাখা হতো, আর তার চাবি থাকতো ওই ম্যাডামগুলোর কাছে। প্রত্যেকদিন দুপুরবেলা বাচ্চাদের জন্য ছাতু বাজার পরে কড়াই খুন্তি ধুয়ে রেখে বাইরে থেকে দরজায় তালা মেরে ওনারা চলে যেতেন। কিন্তু পরের দিন এসে তারা দেখতেন কড়াইটা স্টোভের ওপরে রাখা এবং কড়াইয়ের গায়ে ছাতু লেগে আছে। মানে রান্না করার পরে ছাতু যদি অন্য কোথাও ঢেলে নেওয়া হয়, তখন যেটুকু কড়ার গায়ে লেগে থাকে সেই রকম লেগে আছে। আর এটা কিন্তু 1-2 দিনের ঘটনা নয়, দিনের পর দিন একই রকম করেছে। পাড়ার সবাই এতে হ্যাবুচেটেড হয়ে গেছিল, কেউই আর অবাক হতো না। এই ক্লাব আর বাগান ছিল অশরীরীদের আতুরঘর। তবে এই বাগানের পেয়ারা গাছ থেকে, মানে যেটা গেটের পাশে ছিল, সেটা থেকে বহু শিশুর হাওয়া লাগতো। পরবর্তীকালে অরিত্র যখন ক্লাস 10-এ পড়ে, মানে আমিও যখন ক্লাস 10-এ পড়ি, তখন হঠাৎ একদিন সকাল থেকে ওই ক্লাবের মাটি খোঁড়া শুরু হয়। মানে ওর ভাষায় ওইটুকু জায়গা থেকে প্রায় 2 ম্যাটাডোর ভর্তি মানে মাটি ওখান থেকে তোলা হয়। আর পুরো ব্যাপারটা খুব আড়াল করে করা হয়, মানে পাড়ার বড়রা কাউকে ওই জায়গার আশেপাশেও যেতে দিচ্ছিল না। ওরা সবাই দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তারপর রাত্রিবেলা অনেক যজ্ঞটজ্ঞ হয়। পরের দিন সকালে গেটের পাশের পেয়ারা গাছটা আর ওই পায়খানা দুটো ভেঙে দেয়, আবার মাটি এনে ভালো করে সিমেন্ট করে মেঝে করে দেয়। অরিত্রর মধ্যে বাগানের মাটিটাও পরিবর্তন করা হয়, কারণ যে মাটিটা কুড়ে তোলা হয়েছে সেটাই যদি ওখানে পুনরায় ফেলা হবে, তাহলে তো মাটিটা তুলে মাটি রাখতে পারতো, গাড়িতে তুলে নিয়ে চলে যাওয়ার মানেটা কি? হয়তো ওখানকার মাটিটা ফেলে নতুন মাটি দিয়ে ওটা ভরাট করা হয়। এই বিষয়টা নিয়ে এখনো পাড়ার বড়রা কেউ কোনো কথা বলে না। আগের মতো এখন আর অতটা সরাসরি কিছু অনুভব করা না গেলেও ক্লাবে যদি দুপুরবেলা বা সন্ধেবেলা কেউ একা বসে টিভি দেখে, তাহলে কিন্তু কারোর উপস্থিতি এখনো স্পষ্ট বোঝা যায়। কেমন লাগলো আজকে দ্বিতীয় ঘটনাটি? উত্তর কলকাতার এক জনবহুল এলাকায় এই ধরনের ঘটনা সত্যি আশ্চর্য করে দেয়। আর এই ঘটনাগুলো যে শুধু একজনের সাথেই ঘটেছে তা কিন্তু নয়। ওই বাগানে কম্বল গায়ে যে কেউ হেঁটে চলে বেড়াতো, সেটা কিন্তু অনেকেই দেখেছে। অবিশ্বাস্য না? পৃথিবীতে যে এই ধরনের অবিশ্বাস্য অলৌকিক ঘটনা যে কত আছে তার কোনো ইয়ত্তা নেই। আপনাদের ঘটনাটা কেমন লাগলো দয়া করে আমাকে জানাবেন, আর পছন্দ হলে দয়া করে লাইক বাটনটি ক্লিক করে দেবেন। কল রেকর্ডিংয়ের মাধ্যমে আপনাদের জানা ঘটনা শেয়ার করতে হলে আমাকে ফেসবুক, ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন। ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের তৃতীয় ঘটনা। এই ঘটনাটিও যথারীতি ওই পাড়ারই এক গলিকে কেন্দ্র করে। ঘটনাটি কালকে অরিত্রর পাড়ার এক বন্ধু আমাকে বলেছে। ওর বাবার সাথে এই ঘটনাটি ঘটেছিল। গলিটা প্রায় 1.5 কিলোমিটার লম্বা। গলিটা শুরু হয় পাশের পাড়ার এক ক্লাবের জোড়া পায়খানার পেছন থেকে। তারপর অরিত্রর পাড়ায় ঢোকার যে রাস্তাটা আছে সেখানে শেষ হচ্ছে, আবার মাঠের অপর প্রান্তে গলিটা শুরু হচ্ছে। গলিটা দুটো মুখে শুধু রাস্তা আর মাঠটা পড়ে যাচ্ছে। মাঠের অপর প্রান্ত থেকে যে গলিটা শুরু হচ্ছে সেটা হচ্ছে বস্তির পেছনের অংশটা। তারপর একটা এল টার্ন নিয়ে গলিটা সোজা চলে যাচ্ছে প্রায় 1.5 কিলোমিটার দূরে। গলির এই দূরত্বের মধ্যে কিন্তু অনেকগুলো রাস্তাও পড়ছে মধ্যেখানে। কিন্তু অদ্ভুতভাবে রাস্তার এক প্রান্তে গলি শেষ হয়, আর অপর প্রান্তে একদম নাক বরাবর গলিটা আবার শুরু হয়ে যায়। এত লম্বা গলি হলেও এটা কিন্তু ব্যবহারযোগ্য নয়, মানে এই গলিতে কেউ হাঁটাচলা করে না। কিন্তু
কোনো জায়গায় দুটো বাড়ির পেছনের অংশ, আবার কোনো জায়গায় দুটো বাড়ির মধ্যিখানের ফাঁক। এইভাবেই গলিটার বিস্তার। এই গলিতে ঢুকলেই মূলত লোকেরা চোর চোর বলেই চেঁচায়। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 20 বছর আগে। ধরে নিন আমার গলায় অরিত্রের বন্ধুই আপনাদেরকে এই ঘটনাটা শোনাচ্ছে। আমাদের তখন 3টে ট্যাক্সি ছিল। একটা চালাতো আমার বাবা, আর বাকি দুটোর জন্য ড্রাইভার ছিল। বাবা সারাদিন গাড়ি চালিয়ে স্ট্যান্ডে এসে ড্রাইভারের থেকে হিসাব বুঝে নিয়ে বাড়ি ফিরত। তাই বাবার প্রায় রোজই খুব রাত হয়ে যেত বাড়ি ফিরতে। সেদিনও হিসেব বুঝে কাজ শেষ করতে করতে প্রায় 1:30-2 বেজে গেছিল। শীতকাল, কনকনে ঠান্ডার মধ্যে মেন রাস্তায় একটা কুকুর পর্যন্ত নেই, শুধু বড় বড় লরি আর ট্রাকগুলো প্রাস থেকে চলে যাচ্ছে। তাড়াতাড়ি বাড়ি গিয়ে খেয়ে কম্বলের তলা ঢুকে যেতে হবে। কাল যখন উঠবো তখন বেরোবো। এর কথা কালকে ভাবা যাবে ভাই, তখন বাড়ি যাই। এই ভাবতে ভাবতে উনি মেন রাস্তা থেকে পাড়ার গলিতে ঢোকেন। উনি একটু এগোতেই দেখেন মাঠের অপোজিটে গলিটার মুখ করে কয়েকটা কুকুর সুর করে করে ডাকছে। নিস্তব্ধ রাত্রিবেলা এই রকম কুকুর ডাক খুব বিরক্তিকর, কানের পোকা বের করে দিচ্ছে। এইসব কথাই মনে মনে ভাবতে ভাবতে তিনি হাঁটতে থাকেন। রাস্তা দিয়ে হেঁটে মাঠের সামনে আসা দুটো বাড়ির আগেই তিনি দাঁড়িয়ে পড়েন। বাবা যখন মোটামুটি একটু সামনে চলে এসেছে, উনি দেখেন কুকুরগুলো একইভাবে ডাকতে ডাকতে পেছনে শুতে শুরু করেছে, যেন ওই গলি দিয়ে এবার কেউ বেরোবে। তাই তিনি ওখানেই দাঁড়িয়ে পড়েন। এইবার উনি দেখেন ওই গলির ভেতর দিয়ে দুটো লোক বাইরে বেরোলো। লোকগুলোর অদ্ভুত পোশাক, খালি গায়ে আর কোমরে গেরুয়া রঙের কিছু একটা পরা, দুজনেরই তাই। আর তাদের মাথায় কোনো চুল নেই। প্রথমে উনি ভেবেছিলেন চোট্টুর হবে হয়তো, কিন্তু লোকগুলো গলি থেকে বেরিয়ে কোনো দিকে না তাকিয়ে রাস্তাটা ক্রস করে সোজা মাঠের দিকে যেতে শুরু করলো। এরপরেই ওদের পেছন পেছন ওই গলি থেকে একটা মরার খাট নিয়ে 4 জন বেরোলো। যেরকম করে মৃত ব্যক্তিকে খাটে শুয়ে কাঁধে করে নিয়ে যাওয়া হয় সেইভাবেই খাটে নেওয়া, কিন্তু খাটের ওপরে কেউ নেই, ফাঁকা। অত সরু গলিতে মরার খাট নিয়ে কি করে বেরোলো? তারপর আবার 2 জন ওই গলি থেকে বেরোয়। ওরা হাওয়াতে কিছু ছুটতে ছুটতে যাচ্ছিল। ওরা রাস্তা ক্রস করে মাঠে নামতেই আমার বাবা চুপি চুপি এগিয়ে এসে দেখে যে ওরা মাঠ পেরিয়ে অপর দিকের গলিতে ঢুকে যাচ্ছে, আর কুকুরগুলো সেই থেকে সুর টেনে টেনে চেঁচিয়ে যাচ্ছে। বাবা আর কিছু না ভেবে তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। পরের দিন বাবার খুব জ্বরও আসে, আর তখনই বাবা বাড়ির সবাইকে ঘটনাটা বলেছিল। রাস্তা দিয়ে এক পাড়া থেকে পাশের পাড়া যেতে হলে অনেকটা রাস্তা ঘুরে যেতে হয় বলে অনেকেই আগে শর্টকাট হিসেবে গলিটা ব্যবহার করত। তখন তো গলিটা অন্ধকার ছিল, কিন্তু এখন পুরো গলিটায় লাইট বসানো হয়েছে, পরিষ্কারও করা হয়। কিন্তু তাও দিনের বেলাতেও কেউ ওই গলি ব্যবহার করে না। এই ঘটনাটা কেবল আমার বাবার সাথেই নয়, পাড়ার অনেকেই, মূলত যারা রাতের দিকে বাড়ি ফেরেন তারা অনেকেই এই ঘটনার সাক্ষী। একটা আশ্চর্যের ব্যাপার হচ্ছে, যারা যারা এই ঘটনার সাক্ষী হয়েছেন তাদের সবার সাথে এই ঘটনাটি ঘটে শীতকালে। অনেকে এর পেছনে একটা অন্য কারণও দাঁড় করায়। গ্রীষ্মকালে অনেক রাত অবধি মাঠে লোকজন থাকে, কিন্তু শীতকালে 12টা, 12:30টার মধ্যে পুরো পাড়া মূলত ফাঁকা হয়ে যাবার কারণেই এই প্রকারভেদ। কিন্তু মাঝে মাঝে দিনের বেলা বা বিকেল বেলা যখন মাঠে লোকজন আছে, বাচ্চারা খেলাধুলা করছে, এই রকম সময়েও কুকুরগুলোকে ওই গলির দিকে লক্ষ্য করে ডাকতে দেখা যায়। আবার অনেক সময় রাস্তার পাশের গলির মুখটা থেকে কুকুরগুলো ডাকতে শুরু করে, আর ডাকতে ডাকতে মাঠের ওপর দিয়ে গিয়ে অপর প্রান্তের গলির মুখ অবধি চলে যায়, যেন কাউকে দেখিয়ে ওরা ডাকছে। এবং সেটা কিন্তু দিনের বেলা, মানুষের চোখে ধরা না পড়লেও হয়তো ওই অবলা প্রাণীগুলো কিছু দেখতে পায়। এই ছিল আজকের তৃতীয় এবং শেষ ঘটনা। আপনাদের কেমন লাগলো দয়া করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং যদি ভালো লাগে তাহলে লাইক বাটনটি দয়া করে ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 8টায়।